ওকে, গুড ইভিনিং সবাইকে। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। জি স্যার, শোনা যাচ্ছে একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, তো আমরা ডাব্লিউ বি ইয়েটস এর পড়া শুরু করছি নাকি? কবিতা জি হ্যাঁ স্যার। স্যার। আর প্রাইড অ্যান্ড প্রেজুডিস টেক্সটটা দেওয়া আছে, আশা করি তোমরা পড়তেছো। এখন জি স্যার। আমরা লেক আইল অফ ইনিসফ্রিটা পড়েছিলাম। টেক্সটটা তোমরা কি একটু রিভিশন দিয়েছো? জি স্যার। কারো কোনো আপত্তি হ্যাঁ স্যার। বিপত্তি, কোনো মতামত হ্যাঁ স্যার। কিছু আছে? না স্যার। স্যার। না স্যার, আপাতত নেই। কোনো কিছু বোঝনি এমন কিছু তো নাই, তাই তো? তাহলে একটু ভালো করে পড়ে নিও। আজকে আমরা পরবর্তী যে কবিতাটা আছে সেটা চলে যাব। স্টার 1916। আচ্ছা, তোমাদের একটা কাজ দেওয়া ছিল স্টার রাইজিং যেটা, তাই না? সেটা নিয়ে একটু পড়তে বলেছিলাম। হ্যাঁ স্যার। হুম, স্টার রাইজিংটা কি, এখানে কারা কারা অংশগ্রহণ করেছিল, এটার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? এবং রিবিলিয়াস একটা ব্যাপার ঘটেছে, তার উপর ভিত্তি করে কবিতা, যেমন আমাদের 1952 সালের ভাষা আন্দোলন, তাই তো, বা 1969 সালের গণঅভ্যুত্থান। এটা নিয়েও একটা কবিতা হতে পারে যে 1969 আফরাইজিং হতে পারে কি না, বলো? এটা একটা কবিতা হতে পারে না? ওখানে হয়তো আমরা যারা মারা গেছে, যেমন আসাদ, তাই না? তারপর হচ্ছে আহ, নামটা ভুলে গেলাম, কি জানো, জেলখানায় হত্যা করা হলো, যেসব পেনে আসলো, চলে গেল। ও, ভুলে গেলাম। আচ্ছা, যাও। তা মনে করো 1952 সালে যদি আমরা বলি যে আমাদের যে কয়েকজন হত্যার শিকার হয়েছিলেন, রফিক, জব্বার, নাকি ওদের নাম আসতে পারে আমাদের কবিতার ভিতর। ঠিক ওইরকম স্টার রাইজিং, যেটা 1916 সালে হয়েছিল, তাই না? 1916 সালে তো, নাকি কবে হয়েছিল? হ্যাঁ স্যার, 1916 হ্যাঁ, এইখানে স্টার উনিশশো উইক ষোলো তো হয়েছে। স্যার। হুম, তো আমি এটা এখানে দিয়েছি, দেখো এই শিটে তোমাদের অ্যাড করেছিলাম, মনে হয় তোমরা পড়েছো কিনা জানি না। পড়ছো? জি স্যার পড়ছি। পড়েছি স্যার। জি স্যার। এখানে, হ্যাঁ তাই স্যার। না? এই যে দ্য স্টার রাইজিং অফ 1916, এটার এখানে কারা কারা অংশগ্রহণ করেছিল তাদের নামও আছে, যে এই নামগুলো কিন্তু এই কবিতার মধ্যে আছে আবার। হ্যাঁ, প্যাট্রিক পিয়ার্স, জেমস ক্লোনি, হ্যাঁ, থমাস ক্লার্ক, হ্যাঁ, থমাস ম্যাকডোনাল্ড, হ্যাঁ, এরকম নামগুলো আছে, আর অনেকে ছিল। তারপরে কতদিন চলেছিল, কিভাবে শেষ হলো, ব্যাপারটা দেওয়া আছে। এবং এখানে তাদের এই বিদ্রোহটা কি সফল হয়েছিল? না স্যার, সফল কোবের হয়নি, মতো তারা স্যার সঠিক নেই। হয়নি। হ্যাঁ, এই যে বলছি না, সাপ্রেশন অ্যান্ড আফটারমাথ। বাই এপ্রিল 30, আফটার 6 days of fighting, the rebels were forced to surrender. Dublin had suffered extensive damage, with more than 450 people killed, including civilians, and thousands injured. The leaders of the rising were imprisoned, and 15 of them were executed by firing squad in দেখো কিলমানাহাম, গাওল, ওভার দ্য ফলোইং উইকস, পরবর্তী সপ্তাহে হত্যা করা হয়। The execution of the leaders, particularly the severely wounded James Connolly, who was tied to a chair, দেখো তাকে চেয়ারে বাঁধা হয়, বিফোর বিং শট দ্য আইরিশ পাবলিক। এই ঘটনাটা আরও বেশি ব্যথা পেয়েছিল এই পাবলিকেরা। ইনিশিয়ালি ম্যানি পিপল হ্যাড বিন অ্যাংরি অ্যাট দ্য রিভিলস ফর কজিং ডিস্ট্রাকশন ডিউরিং ওয়ার টাইম। যুদ্ধের সময় এত ধ্বংসযজ্ঞ কী করা হয়েছিল, অনেক লোকজন এই রিভিলদের প্রতি মানে রাগান্বিত হয়েছিলেন। বাট দ্য হার্শ রেসপন্স বাই দ্য ব্রিটিশ টার্ন পাবলিক অপিনিয়ন, কিন্তু ব্রিটিশ সরকার আবার যেভাবে তাদের প্রতি বিদ্রোহ করলো, যেমন আমাদের রবীন্দ্রনাথ ট্যাগরের একটা চিঠি ছিল না, দ্য লেটার টু লর্ড চেমসফোর্ড, ওটা কোন হত্যাকাণ্ডের জন্য? ওই যে স্যার, জালিয়ানওয়ালাবাগ, তাই না? জি স্যার। ঠিক ওরকম একটা হত্যাকাণ্ডের ব্যাপার ঘটেছিল। দ্য এক্সিকিউটেড লিডার্স আর সুন ভিউড অ্যাজ মার্টার্স, হ্যাঁ, তাদেরকে শহীদ বলে ঘোষণা করা হলো। অ্যান্ড সিম্প্যাথি ফর দেয়ার কজ গ্রিউ। তো এই ব্যাপারটা কিন্তু এই কবিতাতেই পুরোটা আছে। কবিতাটা কেউ পড়েছো? জি স্যার। পড়ে ফেলছো? স্যার একটা স্টেঞ্জা পড়ছিলাম স্যার। একটা? আচ্ছা, জি স্যার। তো মাহফুজা পুরোটা পড়ে ফেলছো? জি স্যার আমি পড়েছি। আচ্ছা, পড়াতে পারবে আমাদের এখন? স্যার এখন আমি তো পড়তে পারবো না।
আমাদের একটু পড়াই দিলেই তো হতো, আমি একটু শুনতাম। আচ্ছা তাহলে একটু চেষ্টা করি আর কি। স্যার শুরু করব? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হুম আই হ্যাভ মেড দেম হুম এট ক্লোজ অফ ডে। মানে স্যার আমি লাইন বাই লাইন বলবো না? হ্যাঁ তুমি লাইন বাই লাইন পড়ে যাও হালকা করে। মানে এখানে কবি বোঝাচ্ছে যে দিনের শেষে আমার তাদের সঙ্গে দেখা হতো, মানে মানে আপনার আয়ারল্যান্ডের সাধারণ জনগণকে, কামিং উইথ ভিভিড ফেস, মানে বিভিন্ন ধরনের ক্লান্তি মাখা দিনের শেষে এরকম চেহারা বোঝাচ্ছে। হুম ফ্রম কাউন্টার অর ডেস্ক অ্যামং গ্রে, মানে তাদের ভিতরে কেউ কাউন্টারে বসে থাকতো বা কোনো ডেস্ক নিয়ে, মানে কাজের ক্ষেত্রগুলো বোঝাচ্ছে আর কি। হুম 18th সেঞ্চুরি হাউসেস, মানে আপনার 18th সেঞ্চুরির বাড়িঘরগুলো যেমন আয়ারল্যান্ডের, সেগুলোকে মানে এখানে বোঝানো হচ্ছে। আই হ্যাভ পাসড উইথ এ নড অফ দ্য হেড, আমি তাদের পাশ দিয়ে যেতাম এবং আমার মাথা নাড়াতাম। অর পোলাইট মিনিংলেস ওয়ার্ডস, অথবা মানে কিছু মানে যুক্তিহীন বা এই ধরনের কিছু মানে কথাবার্তা হতো। অর হ্যাভ লিঙ্গার্ড এ হোয়াইল অ্যান্ড সেড, মানে একটু অপেক্ষা করতাম, একটু দাঁড়াতাম বা তাদের সঙ্গে কথা বলতাম। হুম পোলাইট মিনিংলেস ওয়ার্ডস, আবারও মানে ভদ্র মানে গ্রিটিংস জাতীয় কিছু কথাবার্তা তাদের সাথে হতো। হ্যাঁ মানে এন্ড যেগুলো থট, আমাদের আমাদের মধ্যে হয় তাই না, কারোর সাথে রাস্তায় দেখা হলো, যেতে যেতে একটু দাঁড়ালাম, দাঁড়ায় হয়তো এই বাবা কেমন আছে, মা কেমন আছে, হ্যাঁ কেমন চলছে দিনকাল, এই বন্ধু কেমন আছিস, এই যে একটা মানে স্বাভাবিক যে আচরণ তাই না, স্বাভাবিক যে কথা। এখানে বলছে মিনিংলেস বলতে এখানে কি বোঝাবো, যে অর্থের হয়তো বিশেষ কোনো মানে নেই তাই না, সাধারণ জীবন চালানোর জন্য যে কথাবার্তা এদের সাথেই আমাদের এরকম হয়ে থাকতো। মানে মনে করে একজন ব্যক্তি, এই যে জুলাই বিপ্লব হলো না, মনে করো জুলাই বিপ্লবে একজন মারা গেছে যাকে আমরা শহীদ বলে ঘোষণা করছি, তার সাথে কতবার দেখা হয়েছে, কত তার সাথে আমরা চলেছি, হ্যাঁ দেখা যাচ্ছে কলেজে যেতে এই কেমন আছিস, একটু কথা হলো আবার চলে গেলাম, হ্যাঁ এইভাবে আমরা মিশেছি, এরকম কিছু বোঝাতে যাচ্ছে। যে দিনের শেষে আমরা সবাই যখন যার যার কাজ ছেড়ে যেত, রাস্তায় দেখা হতো, হয়তো একটু মাথা ঝাঁকিয়ে সালাম দিতাম বা একটু কথা বলতাম, একটু হাত নাড়িয়ে হয়তো কিছু বলতাম, মানে এরকম যে স্বাভাবিক আচরণ আমাদের ভিতরে ছিল, এমনটা বোঝাতে যাচ্ছে তাই না। জি স্যার। তারপরে and thought before I had done, এবং আমি ভাবতাম of a mocking tale or guide, না কি স্যার ওটা? জাইব মানে হাসি ঠাট্টামূলক কথাবার্তা যেগুলো। টু প্লিজ এ কম্পেনিয়ন, মানে সঙ্গীদের সঙ্গে মানে একটু মজা বা এই ধরনের কিছু কথাবার্তা হতো। অ্যারাউন্ড দ্য ফায়ার এট দ্য ক্লাবের পাশে আগুন জ্বালানোর পাশে বসে। বিং সার্টেন দ্যাট দে অ্যান্ড আই, মানে মাঝে মাঝে তারা এবং আমি। বিং লিভড হোয়ার মোটলি ইজ ওর্ন। স্যার এইখানে কি বলতে চেয়েছে, এই জায়গাটা একটু অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। তো বলছে কি টু প্লিজ আ কম্পেনি, তাই বলছে কি দেখো, অ্যান্ড থট বিফোর আই হ্যাড ডান অফ আ মকিং টেল অর জাইব টু প্লিজ আ কম্পেনিয়ন অ্যারাউন্ড দ্য ফায়ার এট দ্য ক্লাব। হ্যাঁ হয়তো বা কোনো ক্লাবে বসে আছি, হ্যাঁ শীতকালে কি কেমন করা হয়, বাড়িতে বাড়িতে কি থাকে, ফায়ার প্লেস থাকে না। জি স্যার। হ্যাঁ ওই ফায়ার প্লেসের আশেপাশে বসে হয়তো একসাথে আমরা কি করেছি, ঠাট্টা মস্করা করেছি এরকম। হ্যাঁ এই যে মকিং টেল বা জাইব মানে কি, ওই কাউকে নিয়ে ঠাট্টা করা, কারণ আমরা মজা করি না অনেক সময়, একটু রাগাই কাউকে, হ্যাঁ এরকম কত করেছি। এবং যখন আমরা এই কাজগুলো করেছি তখন এটুকু আমরা নিশ্চিত ছিলাম যে বিং সার্টেন দ্যাট দে অ্যান্ড আই, তারা এবং আমি কি ছিলাম, বাট লিভড হোয়ার মোটলি ইজ ওন, আমরা এমন একটা জায়গায় বসবাস করছি যেখানে আমরা কি পোশাক পরে থাকি বলে, মোটলি মানে বুঝতে পারছো, খুবই সাধারণ তাই তো, স্বাভাবিক বৈচিত্র্যময় পোশাক আশাক, মানে কমন পিপলদের যে পোশাক, যেখানে কি কোনো ইউনিফর্ম নেই। ইউনিফর্ম কারা পরে বলো, ওরা কি মোটলি পরে না? মোটলি মানে হচ্ছে বিচিত্র কালারের ড্রেস তাই না, বিশেষ করে ক্লাউনরা যেটা পরে ক্লাউন। কিন্তু এখানে মোটলি বলতে কি ক্লাউনিশ পোশাক বোঝাচ্ছে বলো তো? না স্যার, সাধারণ বিভিন্ন মানুষের পোশাক বোঝাচ্ছে। মোটলির বিপরীত হলো কি ইউনিফর্ম। ইউনিফর্ম কারা পরে? তাই তো, সোলজাররা পরে, স্টুডেন্টরা পরে, বা বিভিন্ন একটা নির্দিষ্ট পেশার মানুষেরা নিজেদেরকে চিহ্নিত করার জন্য পরে থাকে। কিন্তু যখন আমরা সবার সাথে মিলে বসে আছি তখন কি সবাই আমরা এক ড্রেস পরে আছি?
নাকি যার যার মতো, কেউ লুঙ্গি পরে আছে, কেউ শর্টস পরে আছে, কেউ হয়তো জিন্স পরে আছে, কেউ গেঞ্জি, কেউ শার্ট, কেউ এইভাবে বিচিত্র পোশাক পরে আমরা খুবই কমফোর্টেবলি আগুনের পাশে বসে কি করতেছি, মজা করতেছি, খেলা করতেছি। এইরকম কিছু মানুষ আমরা ছিলাম, যাদের সাথে আমার প্রতিদিনই কথা হতো, প্রতিদিনই দেখা হতো, একসাথে ঘুরেছি, একসাথে খেয়েছি, একসাথে মজা করেছি, একসাথে বসেছি, রাস্তায় যেতে যেতে হাই হ্যালো হয়েছে। সেই সকল মানুষগুলো হঠাৎ করে কি হলো, অল চেঞ্জড, সব চেঞ্জড হয়ে গেল, অ্যান্ড চেঞ্জড আটারলি, পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এবং তারপরে কি হলো, আর টেরিবল বিউটি ইজ বর্ন। আর এমন কিছু ঘটলো যে ঘটনার মধ্য দিয়ে ভয়ঙ্কর একটা সৌন্দর্য কি হলো, সৃষ্টি হলো নাকি? ভয়ঙ্কর সৌন্দর্য কি বলো? স্যার তাদের ওই যে মৃত্যুদণ্ড হলো, তারা মানে হিরোইক কোনো কাজ করলো, এটা বোঝাচ্ছে কি? একদিকে তারা হত্যার শিকার হলো, আরেকদিকে তারা কি মার্টারডুম পেল। তার মানে কি, সাপে বর বুঝি আমরা, সাপে বর বুঝি? জি স্যার, কারো ক্ষতি করতে গিয়ে তার ভালো করা। হ্যাঁ, ক্ষতি করতে গিয়ে ভালো হয়ে যাওয়া। তাহলে অনেকে হত্যার শিকার হয়ে, যারা ছিল সাধারণ পিপল, তারা অসাধারণ হয়ে গেল আমাদের কাছে নাকি? এই যে মনে করো রফিক, জাব্বার, এরা কি খুব উঁচু শ্রেণীর মানুষ ছিল সেই সময়? নেতা নেত্রী ছিল একজন? আসাদ, হ্যাঁ, এরা কি নেতা নেত্রী ছিল বলো? কিন্তু 1952 সাল আসলেই আমরা করি কি, সকলে মিলে ফুল নিয়ে কাদের স্মরণে যাই বলো? ওই 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণেই তো আমরা যাই নাকি? তাহলে কি হলো, তারা সেই কমন পিপল থেকে কি আনকমন হয়ে গেল না, অসাধারণ হয়ে গেল না একদম? না, আমাদের কাছে তারা একটা বিশাল একটা আদর্শ হয়ে গেল। তো এটা হচ্ছে টেরিবল বিউটি ইজ বর্ন, যে বিউটি অর্জন করতে গিয়ে ভয়ানক কিছু হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু সেখান থেকেই তারা অসাধারণ হয়ে গেছে, এরকম একটা জিনিস সেখানে বোঝানো হচ্ছে। কি বুঝতে পেরেছো? জি স্যার। এবার কি বলছে সেকেন্ড স্টেঞ্জা, আমি একটু পড়ে দিই। এবার এই স্টেঞ্জার ভিতরে কয়েকজন মানুষের কথা বলা হবে, যে মানুষের নামগুলো হয়তো এখানে দেওয়া নেই, নামগুলো হয়তো বা পরে স্টেঞ্জাতে আমরা পাবো, এই জায়গাতে আমরা পাবো, এই যেখানে, হ্যাঁ এখানে বলা আছে, লাস্টের দিকে আছে, লাস্টের দিকে আছে। হ্যাঁ, তাই বলছে দেখো, দ্যাট উইমেন্স ডেজ ওয়ার স্পেন্ট। কোন উইমেনের কথা বলছে? কোন একটা উইমেন। আচ্ছা, তার আগে আমরা একটু এই জায়গা থেকে একটু নামগুলো একটু দেখে আসি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে, তা না হলে আমাদের বুঝতে অসুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসে এই যে কাউন্টিস, হ্যাঁ দেখো, তিনি হচ্ছে লেডি একজন, মার্কিভিয়াস, দেখো মার্কিয়েভিস নাকি ভিস, নামগুলো জটিল। কাউন্টেস, এখানে কয়েকজনের নাম আছে, ইনি একজন সেই লেডি। ইনি কি কাউন্টেস মানে কি মেয়ে বোঝায় না ছেলে? মেয়ে, তাই তো? দেখো বলছে ক্লোজ ফ্রেন্ড কার, কবির, হ্যাঁ, অ্যান্ড ফর্মার লাভ ইন্টারেস্ট। কবির মোটামুটি একটু তার প্রতি অনুরাগ ছিল। তারপর হচ্ছে প্যাড্রিক পিয়ার্স, অনেকগুলো নাম আছে। আচ্ছা, তার আগে আমরা এই নামগুলো এই জায়গায় একটু দেখে নিই, সেকেন্ড স্ট্রেঞ্জার এখানে থাকতে পারে কিনা। হ্যাঁ, এই জায়গায় বলছে হি রিমেম্বার্স দ্যাট, এই যে কনস্ট্যান্স বা কাউন্টেস মার্কিয়েভিস, তার কথা বলা হয়েছে। তারপর আছে কি দেখো, প্যাড্রিক পিয়ার্স, এটা কিন্তু নাম বলা হয়েছে। নামগুলো আমরা একটু দেখে নিই, তাহলে কে কি সেটা আমরা বুঝতে পারবো। নামগুলো একটু বানানগুলো খেয়াল করবো। তারপর হচ্ছে থমাস ম্যাকডোনা, তারপর হচ্ছে জন ম্যাকব্রাইড। জন ম্যাকব্রাইডের কি আমাদের পরিচিত নাম না? বলতে পারো জন ম্যাকব্রাইড কে? মর্গানের হাজবেন্ড। হ্যাঁ, আচ্ছা, তাই বলছি দেখো, দ্যাট উইমেন্স ডেইজ আর স্পেন্ট ইন ইগনোরেন্ট গুডউইল। ইগনোরেন্ট গুডউইল মানে হচ্ছে কি বলতো, হয়তো সে এমন কিছু করেছে যেগুলো হয়তো মানুষের কাছে খুব একটা ফ্যামিলিয়ার ছিল না, তাই না?
সে তার দিনগুলো ব্যয় করেছে এমন কিছু কাজে, যে কাজে যেগুলো ছিল হচ্ছে গুডউইল। গুডউইল মানে কি? অন্যের জন্য উপকারী, তাই তো, বা পপুলার বা সুনাম বয়ে আনা, এরকম কিছু নাম। কিন্তু সেগুলো ছিল ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে কি? সে নিজেই জানেনি সে এমন কিছু করেছে যেগুলো অটোমেটিক দেশের কল্যাণ বয়ে এনেছে। এরকম কিছু। হ্যাঁ, এবং বলা হচ্ছে হার নাইটস ইন আর্গুমেন্ট, হয়তোবা সে সারা রাত কাটিয়েছে, সারা দিন কাটিয়েছে এমন কিছু কাজের উদ্দেশ্যে যেগুলো ছিল নির্দিষ্ট মাত্রায় পপুলার বা কল্যাণকর। আনটিল হার ভয়েস গ্রু শ্রিল, এইভাবে সে সাধারণভাবে তার জীবনগুলো কাটিয়েছে যতদিন না পর্যন্ত তার ভয়েসটা শ্রিল হয়ে উঠল। শ্রিল মানে কি বলো তো? শ্রিল মানে কি বলতে পারবা? স্যার তীক্ষ্ণ। তীক্ষ্ণ, তীক্ষ্ণ। তাহলে তার ভয়েস শ্রিল হওয়া মানে কি? কি বোঝাতে যাচ্ছে? যে সে আন্দোলনে যোগ দিল এবং আন্দোলনে যারা স্লোগান দেয় তাদের গলা কেমন হয়? খুবই মৃদু ভাষায় কথা বলে তারা। হ্যাঁ, তারা উচ্চ স্বরে। যে জুলাই বিপ্লবের সময় যে মেয়েরা অংশগ্রহণ করছিল, একটা নাম কি যেন, একটা মেয়ে ছিল না, খুব বেশি ভাইরাল হলো ওই সময়। হ্যাঁ 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 হ্যাঁ। তা ওর কথাই ভাবো, ও কেমন চিৎকার করছিল, ও কেমন রেগে গিয়েছিল, ও কেমন বিদ্রোহ করছিল। কিন্তু তার আগ পর্যন্ত হয়তোবা সে খুবই স্বাভাবিক মেয়ে ছিল, খুবই সাধারণ মেয়ে ছিল, হয়তোবা তার নিজের কাজকর্মে স্বাভাবিকভাবে তার দিন কাটাচ্ছিল। কিন্তু সেই মেয়ের ভয়েস হয়ে উঠলো কি? শ্রিল, তীক্ষ্ণ, জোরালো। তার মানে কি? সে বিদ্রোহী হয়ে উঠলো। একটা কমন উইমেন, সে হয়ে উঠলো বিদ্রোহী। এমন থেকে হোয়াট ভয়েস মোর সুইট দ্যান হার্স হোয়েন ইয়ং অ্যান্ড বিউটিফুল, সে যখন ইয়ং ছিল, সে যখন বিউটিফুল ছিল, তার ভয়েসের মতো এত সুইট মনে হয় আর কোনো ভয়েস ছিল না, তাই না? এটা বলছে যে সে হয়তো যখন ইয়ং ছিল, বিউটিফুল ছিল, সে হয়তো এমনি সাধারণ মানুষের মতোই হয়তো বা খুবই স্বাভাবিক ছিল, সুন্দরী ছিল, সুন্দর তার গলার ভয়েস ছিল। কিন্তু দেশের এই করুণ মুহূর্তে, ক্রিটিক্যাল মুহূর্তে সে যখন বিদ্রোহে যোগ দিল, তখন তার কণ্ঠস্বর হয়ে উঠলো কেমন? শ্রিল বা বিদ্রোহী, তাই না? শি রোড টু হ্যারিয়ার্স, এবং হয়তোবা সে অনেকের সাথে মিলে, এই হ্যারিয়ার্স মানে বুঝো তো? হ্যারিয়ার্স স্যার গাড়ি জাতীয় কিছু নাকি? মানে শিকার করা বা শিকারে যাওয়া, এরকম কিছু বোঝায়। হ্যাঁ, এই যে দেখো, হচ্ছে আ পারসন হু এনগেজ ইন পারসিস্টেন্ট অ্যাটাক অন আদার্স অর ইনকারশন ইনটু দ্য ল্যান্ড। হ্যাঁ, এরকম কিছু বোঝায়। কবিতার এইখানে একটু অন্য কথা বলা আছে, দেখো নামটা কোথায় গেলো? এই যে হান্টিং হ্যাবিটস, এইটা হান্টিং হ্যাবিটস বলতেছে। হ্যাঁ, বা অ্যানি, মানে মূল কথা হলো শিকারে যাওয়া বা শিকার করতে যাওয়া। অনেকের সাথে সে হয়তো স্বাভাবিকভাবে শিকারেও গেছে। তাহলে ওই শিকারের যে আক্রমণ বা মানে যে হত্যা বা এটা, সেটা কি বিদ্রোহের সাথে যায়? বলো, মনে করো তুমি হরিণ শিকারে গেছো, সেখানে তুমি হরিণটাকে গুলি করে মারা, ওই আচরণ, আর তুমি এখন দেশের জন্য বিদ্রোহ করতেছো, দেশের কল্যাণে কাজ করো, তখনকার যে আক্রমণ বা বিদ্রোহ, এটা কি এক জিনিস? বলো তো, এক জিনিস হবে? হবে না। তাই বলছে হয়তোবা সে শিকারেও গেছিল যখন সে ইয়ং ছিল, বিউটিফুল ছিল, কিন্তু আজকে সে কি তেমন আছে? আগের মতো আছে? বলো, নাকি সে বিদ্রোহী হয়ে উঠেছে? হ্যাঁ, সে বিদ্রোহী হয়ে উঠেছে, তাই না? এটা একজনের কালে, এটা গেলো একটা উইমেনের কথা। আবার বলছে দিস ম্যান, হয়তো বা এমনটা হতে পারে যে তাদের ছবিগুলো হয়তো বা টাঙ্গানে আছে দেয়ালে, তাই না? সেরকম দেখতেছে আর তাদের নিয়ে কথা বলতেছে। আমরা অনেক সময় বিভিন্ন ইয়াতে যাই না, জাদুঘরে যাই, সেখানে কি দেখা যাচ্ছে, বিশেষ করে যেগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক বা যেখানে আমাদের দেশভিত্তিক ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করা আছে, সেই সকল মিউজিয়ামে গেলে কিন্তু আমরা কি করি? দেখতে পাই, তাই না? যেমন জাতীয় জাদুঘর যেগুলো আছে, সেখানে গেলেও আমরা কি ভাষা আন্দোলনের, মুক্তিযুদ্ধের, গণঅভ্যুত্থানের বিভিন্ন জায়গা, মানে কি খাত ভিত্তিক ছবি দেওয়া আছে, বিভিন্ন লেখালেখি আছে। হয়তোবা কবি এরকম করে দেখছে আর হয়তোবা সেইগুলোকে টার্গেট করে তিনি এই কথাগুলো বলেছেন। এবার হচ্ছে দিস ম্যান হ্যাড কেপ্ট আ স্কুল। তাহলে এখন যে মানুষটার কথা বলা হচ্ছে, সে পেশাগতভাবে কি ছিল?
স্যার স্কুল মাস্টার। দেখো বলছে হ্যাড কেপ্ট আ স্কুল, মানে তিনি একটা স্কুল পরিচালনা করতেন, তার মানে কি তিনি একজন স্কুল মাস্টার ছিলেন বা স্কুলের একজন টিচার ছিলেন। অ্যান্ড রোড আওয়ার উইংড হর্স, এবং তিনি আমাদের উইংড হর্সে চড়তেন। এই উইংড হর্স কি জিনিস দেখো, উইংড হর্স কি রেফারেন্সগুলো একটু স্যার দ্রুতগামী ঘোড়া দেখি নাকি স্যার? উইংড হর্স বলতে আসলে কবিতাকে বোঝাচ্ছে, কবিতা, হ্যাঁ, যেগুলো ইমাজিনেটিভ ওয়েতে তৈরি করা হয়। দেখো বলছে এখানে বলছে দিস ম্যান হ্যাড কেপ্ট আ স্কুল অ্যান্ড রোড আওয়ার উইংড হর্স মিনস রেফার করছে প্যাট্রিক পিয়ার্সকে। হি ওয়াজ এ স্কুল মাস্টার হু অলসো হ্যাড আ স্ট্রং কানেকশন টু পোয়েট্রি সিম্বলাইজড বাই দ্য উইংড হর্স হুইচ ইজ আ রেফারেন্স টু পেগাসাস। পেগাসাস বুঝি আমরা মিথোলজিক্যাল থিওরি অনুসারে, পেগাসাস দেখছি না স্যার। কেন পেগাসাস জুতা পরনি? ছোটবেলায় আমরা খুব পেগাসাস পড়তাম। এই যে এই হচ্ছে উইংড হর্স, সেটা একমাত্র মিথোলজিক্যাল কাহিনীতে এটা পাওয়া যায় যে গডেরা এরকম উইংড হর্সে চড়ে ঘুরতেন। হ্যাঁ, তা উইংড হর্স এখানে মেনলি রেফারেন্স দিচ্ছে কি বলতো, কি উইংড হর্স বলতে কি বোঝাচ্ছে? পোয়েট্রি না? হ্যাঁ, দ্য মিথিক্যাল উইংড হর্স অ্যাসোসিয়েটেড উইথ ইন্সপিরেশন অ্যান্ড পোয়েট্রি। দিস ফ্রেজ হাইলাইটস দেখো পেয়ার্স ডুয়াল রোলস অ্যাজ অ্যান এডুকেটর অ্যান্ড আ পোয়েট, both of which are significant in the context of 1916 Easter Rising। হ্যাঁ, তার সম্পর্কে বলতে গিয়ে দুটা কথা আসছে। একদিকে তিনি ছিলেন কি, দেখো এই যে বলছে দিস ডিরেক্টলি রেফার্স টু দ্য টু পিয়ার্স রোল অ্যাজ দ্য ফাউন্ডার অ্যান্ড হেড অফ সেন্ট দেখো এন্ডা স্কুল, আ বাইলিঙ্গুয়াল আইরিশ স্কুল দ্যাট এইম টু ফোস্টার আইরিশ ন্যাশনালিজম অ্যান্ড কালচার। তার মানে তিনি একটি স্কুলের ফাউন্ডার এবং হেড ছিলেন। অন্যদিকে দিস ইজ আ মেটাফরিক্যাল রেফারেন্স টু পেয়ার্স পোয়েটিক নেচার অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু ইন্সপায়ার থ্রু হিজ রাইটিং। The winged horse is a clear allusion to Pegasus, the mythical horse of the Muses, who were goddess of the arts and science in Greek mythology. Yeats uses this imagery to suggest that Pierce was not just a teacher, but also a creative force with poetic spirit. এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। তার মানে কি এখানে আমরা যার কথা বলছি সে হচ্ছে কি পিয়ার্স না? তাই বলছে দেখো দিস ম্যান হ্যাড কেপ্ট আ স্কুল অ্যান্ড রোড আওয়ার উইংড হর্স, এটা একটা গেল। এর সম্পর্কে মাত্র 2 লাইন। দিস আদার, আর একটা ছবি আছে হয়তো, এখানে বলছে দিস আদার হিজ হেল্পার অ্যান্ড ফ্রেন্ড, আর এই হচ্ছে তার হেল্পার অ্যান্ড ফ্রেন্ড। কার হিজ বলতে কাকে বোঝাচ্ছে এখানে? স্যার স্কুল মাস্টার যে পিয়ার্সের, তো পিয়ার্সের বলছে কি দিস আদার হিজ হেল্পার অ্যান্ড ফ্রেন্ড ওয়াজ কামিং ইনটু হিজ ফোর্স, সেও তার ফোর্সে এসেছিল, মানে কি সেও বিদ্রোহ করতে এসেছিল, তাই না? এখানে ফোর্স বলতে কোনটা কি বোঝানো হচ্ছে দেখো, সেও তার ফোর্সে এসেছিল মানে দলে এসেছিল, তাই না? দল বলি না আমরা, দল বা ফোর্স বলে তো ব্যবহার করি কথাটা, তাই না? এই যার একজন রেফার্স টু থমাস ম্যাকডোনা, আ কি ফিগার ইন দ্য ইস্টার রাইজিং। হি ওয়াজ আ পয়েট অ্যান্ড প্লে রাইট, সে আবার ছিল কি পয়েট অ্যান্ড প্লে রাইট, তার হেল্পার। অ্যান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যাট, ওই যে বলছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মানে কি হেল্পার, হ্যাঁ, অ্যাট প্যাট্রিক পিয়ার স্কুল সেন্ট দেখো এডনাস। দ্য ফ্রেজ কামিং ইন টু হিজ ফোর্স সিগনিফাইজ হিজ গ্রোয়িং ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনভলভমেন্ট ইন দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট লিডিং আপ টু দ্য ইস্টার রাইজিং। তাহলে তার দলেও সে কি করে যোগ দেয়। তাহলে দিস আদার ফ্রেন্ড আদার হিজ হেল্পার মানে হচ্ছে যেটা বোঝালো, বুঝতে পারছো তো সবাই নাকি কাকে বোঝাচ্ছে? অতএব এইভাবে তিনি একটার পর একটা নামকে বলছেন। তাহলে দিস আদার হিজ হেল্পার অ্যান্ড ফ্রেন্ড ওয়াজ কামিং ইনটু হিজ ফোর্স, হি মাইট হ্যাভ ওন ফেম ইন দ্য এন্ড। মাইট হ্যাভ মানে কি হয়তো পারতো, সে হয়তো খ্যাতি অর্জন করতে পারতো না, সে যদি ভালো নাটক লিখতো, ভালো কবিতা লিখতো, তাহলে হয়তো বা সে খ্যাতি অর্জন করতে পারতো। কারণ কি সো সেন্সিটিভ হিজ নেচার সিমড, কারণ তার নেচার ছিল, তার বৈশিষ্ট্য ছিল কি খুবই সেন্সিটিভ। সো ডেয়ারিং অ্যান্ড সুইট হিজ থট, এবং তার চিন্তা ভাবনাগুলো ছিল খুবই কেমন সাহসী এবং সুমধুর, তাই না? সো ডেয়ারিং অ্যান্ড সুইট হিজ থট। তাহলে এরকম একজন মানুষ হয়তোবা যদি বেঁচে থাকতো হয়তোবা সে খুব বড় খ্যাতি অর্জন করতে পারত। এরপর একজন মানুষ, দিস আদার ম্যান আই হ্যাড ড্রিমড আর ড্রাঙ্কেন। আমি আরেকজন মানুষের কথা বলতে যাচ্ছি, সে আমার মতে ড্রিম মানে কি মনে করি, আমি তাকে মনে করি সে একজন ড্রাঙ্কেন অ্যান্ড ভেইন গ্লোরিয়াস লাউট। লাউট মানে কি বলো? দুশ্চরিত্র জাতীয়, হ্যাঁ দুশ্চরিত্র, হ্যাঁ মানুষ। কার কথা বলা হচ্ছে এখানে? যাকে আমি ড্রাঙ্কেন মনে করতাম, হ্যাঁ যাকে, ও কারেন্ট চলে গেল,
তাহলে এখানে কি বলছে দেখো, দিস আদার ম্যান আই হ্যাড ড্রিমড আর ড্রাঙ্কেন অ্যান্ড ভেনগ্লোরিয়াস লাউড, হি হ্যাড ডান সাম মোস্ট বিটার রং, দেখো সে খুবই খারাপ কিছু করেছে, টু সাম হু আর নিয়ার মাই হার্ট। হ্যাঁ, এই টু সামকে, যে কবির হার্টের কাছাকাছি ছিল সে কে, মর্গান। মর্গান। বলছে যে সে আমার প্রিয় কোনো মানুষের এমন ক্ষতি করেছে যে তাকে আমি ড্রাঙ্কেন এবং ভেনগ্লোরিয়াস বলে মনে করি। তারপরেও ইয়েট আই নাম্বার হিম ইন দ্য সং, কিন্তু দেশের কল্যাণে আত্মসমর্পণ করার জন্য, তাই তো, স্যাক্রিফাইস করার জন্য আমি তাকে অন্তত আমার এই গানে কি করেছি, তাকে সংযুক্ত করেছি। তাহলে এটা কি কবিতা না গান, বলো? গান। হ্যাঁ, এটা একটা কবিতা, কিন্তু কবি এখানে গান হিসাবে প্রশংসা গীত বা প্রশংসা মনে করে এটা শব্দটা তিনি ইউজ করেছেন। হ্যাঁ, তাহলে এই কথাটা তিনি বলেছেন। তার মানে কি, ইয়েটাই নাম্বার হিম, নাম্বার হিম মানে কি, তাকে গণনা করেছি এই দলের মধ্যে। হ্যাঁ, ইন দ্য সং হি টু হ্যাজ রিজাইন্ড হিজ পার্ট ইন দ্য ক্যাজুয়াল কমেডি। হ্যাঁ, তাহলে সে রিজাইন করেছে মানে কি, সে বাদ দিয়েছে তার স্বাভাবিক জীবনযাত্রা। ইন দ্য ক্যাজুয়াল কমেডি মানে হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। হ্যাঁ, সে তার স্বাভাবিক জীবনযাত্রাও ত্যাগ করে সে দেশের জন্য এই স্টার রাইজিংয়ে অংশগ্রহণ করেছিল। সুতরাং হি টু হ্যাজ বিন চেঞ্জড ইন হিজ টার্ন অ্যান্ড ট্রান্সফর্ম আটারলি, সেও তার অবস্থান থেকে অনেক পরিবর্তন হয়ে গেছিল। হ্যাঁ, তাহলে সেও পরিবর্তন হয়েছিল এক সময়। তাহলে যাকে আমি খারাপ বলে মনে করতাম সেই ব্যক্তিও দেশের কল্যাণে নিজের জন্য কিছু করেছে। সুতরাং আর টেরিবল বিউটি ইজ বোর্ন, আর সেদিন থেকেই একটা টেরিবল বিউটি কি হয়েছে, সৃষ্টি হয়েছে। মানে সেও মার্টারদের মধ্যে একজন হয়ে গিয়েছিল, যদিও সে ব্যক্তিগতভাবে আমার কি ছিল, শত্রু ছিল নাকি, তাকে আমি ব্যাপকভাবে ঘৃণা করতাম। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। অ্যানালাইসিসগুলো একটু পড়ে নিবা। এই যে দেখো বলছে কি, দ্য ক্যাজুয়াল কমেডি বলতে স্বাভাবিক জীবনযাত্রা, পৃথিবীর এই নিয়ম কানুন, এগুলোকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তারপর কি হচ্ছে, এবার থার্ড স্ট্যান্ডাতে বলতেছে, এই যে এতগুলো মানুষের কথা আমি বললাম, হার্টস উইথ ওয়ান পারপাস অ্যালোন, সকলের হৃদয় কি ভিন্ন ভিন্ন পারপাস ছিল না একটা পারপাস, বলো? একটাই তাদের উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ, তাই তো, ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা নাকি, হ্যাঁ, বিজয় অর্জন করা, তাদের একটাই উদ্দেশ্য ছিল। বলছে উইথ হার্ট, দেখো, হার্টস উইথ ওয়ান পারপাস অ্যালোন থ্রু সামার অর উইন্টার। হ্যাঁ, সে সামারে হোক, সে উইন্টারে হোক, একটাই উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কি? ওই দেখো, দেশকে রক্ষা করা নাকি। বলছে এনচ্যান্টেড টু আ স্টোন, এনচ্যান্ট মানে রূপান্তরিত হয়ে যাওয়া, একটা স্টোনে রূপান্তরিত হয়ে যাওয়া। হ্যাঁ, টু ট্রাভেল দ্য লিভিং স্ট্রিম, এবং যে স্টোন, মনে করো যে একটা ঝর্ণা দিয়ে বা একটা খাল দিয়ে পানি বয়ে যাচ্ছে, হ্যাঁ, স্বাভাবিক তার গতি, স্বাভাবিক গতিতে কি হচ্ছে, পানি বয়ে যাচ্ছে নাকি। কি সবাই শুনতে পাচ্ছ তো আমাকে নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে পানি বয়ে বয়ে যাচ্ছে। এবার তুমি মনে করলে কি, বড় একটা পাথর এনে তুমি ওই স্বাভাবিক স্রোতধারার মাঝখানে তুমি রাখলা, কেমন হবে? পানির প্রবাহ কি বাধাপ্রাপ্ত হবে না একটু হলেও? হ্যাঁ, এটা বলতেছে যে তারা একটা স্টোনে রূপান্তরিত হলো, যে স্টোনটা টু ট্রাভেল দ্য লিভিং স্ট্রিম। লিভিং স্ট্রিম মানে হচ্ছে এই যে স্বাভাবিক গতিধারা। হ্যাঁ, ব্রিটিশ সরকারের যে কি মানে কি বলবো, আমাদের অপারেশন সাপ্রেশন, এগুলো হচ্ছে লিভিং স্ট্রিম। সে লিভিং স্ট্রিমকে ট্রাভেল করার জন্য তারা একটা স্টোনে রূপান্তরিত হয়ে গেল, যেখানে যেটা চলছে সেটা আমাদের বাধা দিতে হবে, এটা চলতে দেওয়া যাবে না। এইভাবে দ্য হর্স দ্যাট কামস ফ্রম দ্য রোড, দ্য রাইডার, দ্য বার্ডস রানস ফ্রম ক্লাউড টু টাম্বলিং ক্লাউড, মিনিট বাই মিনিট দে চেঞ্জ। ঠিক তারপর থেকে, যখন থেকে এই লিভিং স্ট্রিমকে ট্রাভেল করা শুরু করলো, তারপর থেকে ঘোড়ায় চড়ে যাওয়া রাইডার, পাখি, যে পাখিগুলো এক আকাশ থেকে আর এক আকাশে উড়ে বেড়ায়, সবাই মিনিট বাই মিনিট চেঞ্জ হয়ে গেল। মানে কি, স্বাভাবিক পরিস্থিতি কি আর স্বাভাবিক থাকলো না, পরিবর্তন হয়ে
হ্যাঁ, আগের অবস্থান থেকে নতুন কিছুতে রূপান্তরিত হলো। কোনটা বোঝাতে যাচ্ছে? বলো। নতুন কিছু নতুন কিছু, তাই না? নতুন। দ্য হর্স বলতে হয়তো বা মানুষের স্বাভাবিক গতিবিধি বোঝাচ্ছে, সিম্বলাইজ করতেছে। রাইডার মানে ওখানকার মানুষগুলোকে বোঝাচ্ছে। বার্ড মানে হচ্ছে, মনে করো বার্ড কি স্বাধীনভাবে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায় না? তো এখান দিয়ে হয়তো বা মানুষের স্বাভাবিক চলাফেরা, তাদের স্বাধীনতা, এই কথাগুলো বলছে, যেগুলো কি কি হয়ে গেছে, ধীরে সুস্থে তাদের চিন্তাভাবনাগুলোকে চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা লং ওয়াক টু ফ্রিডম পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। সেখানে লং ওয়াক টু ফ্রিডমতে ফ্রিডম বলতে যে সংজ্ঞা নেলসন ম্যান্ডেলার, সেটা কি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছিল না বয়সের সাথে সাথে? বলো। আগে ফ্রিডম বলতে সে কি বুঝতো? আগে ফ্রিডম বলতে বুঝতো যে যখন তখন ঘুরে বেড়াতে পারানো, যখন ইচ্ছা তখন নদীতে সাঁতার কাটা, এটা। তারপর যখন একটু বড় হয়ে গেল তখন সে বুঝলো স্বাধীনতা মানে হচ্ছে স্কুল কলেজে নিজের মতো করে পড়াশোনা করা, বিয়ে শাদী করে সংসার করা, এইটাকে। তারপর যখন আরও বড় হয়ে গেল তখন বুঝলো সত্যিকারের স্বাধীনতা মানে হচ্ছে কি, জনগণকে একসাথে নিয়ে স্বাধীনভাবে বসবাস করা। তো এরকমভাবে কিন্তু চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে। তো এদের এই বিদ্রোহের পরে আস্তে 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 স্বাভাবিক যে গতিবিধি, যে চিন্তাভাবনা, ওগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। কি কথা বুঝতে পেরেছ? যে সব কিছু মিনিট বাই মিনিট দে চেঞ্জ। আর শ্যাডো অফ ক্লাউড অন দ্য স্ট্রিম, দেখো চেঞ্জ মিনিট বাই মিনিট। এমনকি স্ট্রিমের উপরে, হ্যাঁ, শুধুমাত্র যে স্ট্রিমের যে নদীর বা ঝর্ণার যে পানি, তার যে প্রবাহ, শুধু যে ওটাই চেঞ্জ হয়েছে তা না, তার উপরের যে মেঘ, তার যে শ্যাডো, সেটাও ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। তার মানে কি, শুধু যে লিভিং স্ট্রিমটা চেঞ্জ হয়েছে, আমাদের জীবনধারা চেঞ্জ হয়েছে, শুধু তাই না, জীবনধারাকে প্রভাবিত করতে পারে এমন সব কিছুই চেঞ্জ হয়েছে। আর শ্যাডো অফ ক্লাউড মানে কি? আর শ্যাডো অফ ক্লাউড মানে হচ্ছে যে জিনিসগুলো আমাদের জীবনধারাকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে, হ্যাঁ, সেই জিনিসগুলো মিনিট বাই মিনিট চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তার বলছে আ হর্স হুপ স্লাইডস অন দ্য ব্রিম অ্যান্ড আ হর্স স্প্ল্যাশেস উইদিন ইট। এখানে হর্স হুপ বলতে কি বোঝানো হচ্ছে? হর্স হুপ মানে কি বলো তো? বলো স্যার। খুর, ঘোড়ার পায়ের খুর বোঝায়। ঘোড়ার পায়ের খুর নাকি? দেখি এখানে আমরা একটু দেখি কি বলতে চাচ্ছে এখানে। দেখো, এখানে বলতে চাচ্ছি কি, যে দেখো আ হর্স হুপ স্লাইডস অন দ্য ব্রিম, এখানে আমরা একটু দেখি। দিস সাজেস্ট আ হর্স অ্যাপ্রোচিং আ বডি অফ ওয়াটার। হ্যাঁ, তাহলে আ হর্স অ্যাপ্রোচিং আ বডি অফ ওয়াটার, পারহ্যাপস আ স্ট্রিম অর আ পাডল। দ্য ব্রিম ইজ দ্য এজ অর ব্যাঙ্ক অফ দ্য ওয়াটার। দ্য স্লিপ ইন্ডিকেটস আ মোমেন্ট অফ ইনস্টেবিলিটি অর আ স্লিপ, দেখো স্লাইট মিসস্টেপ, হিন্টিং অ্যাট দ্য প্রিকারিয়াস অফ দ্য সিচুয়েশন, মানে অবস্থার পরিবর্তন। তার মানে কি, কোনো একটা হর্স, মনে করো আ বডি অফ ওয়াটার মানে কি, কোনো ঝর্ণা বা কোনো খাল, সেই দিকে এগিয়ে আসা যে হর্সটাকে, সেটা বোঝাচ্ছে। তাই বলছে হর্স কি করলো, হর্স হুপ স্লাইডস অন দ্য ব্রিম, মানে পড়তে গিয়ে পড়েনি, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, যে হঠাৎ করে ঘোড়াটা দৌড়ে আসছিল, লাফিয়ে লাফিয়ে আসছিল, সামনে দেখলো কি বিশাল একটা খাল বা একটা স্ট্রিম, সে মোটামুটি প্রান্তে এসে খুরটা দিয়ে কোনো রকমভাবে স্লাইড করে গেছে, কিন্তু ওর ভিতরে পড়ে যায়নি। তার মানে কি, হর্সটা কি স্টেবল অবস্থায় আছে নাকি আনস্টেবল অবস্থায় আছে বলো তো? আমরাও মাঝে মাঝে কি কোনো একটা খাল বা নদীর পাশ দিয়ে যদি পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় পা হড়কে যায় না, পা পড়ে যায় না, পিছলায় পড়ে না, বলো ওইরকম একটা জিনিসগুলো। তার মানে স্ট্রিম বলতে কিন্তু আমাদের জীবনের ধারাকে বোঝাচ্ছে, জীবনের প্রবাহকে বোঝাচ্ছে। এই স্ট্রিমের প্রান্তে এসে মাঝে মাঝে আমরা হোঁচটো খাই, এই হর্সটা দিয়ে সেটাকে বোঝাতে যাচ্ছে। অ্যান্ড আ হর্স স্প্ল্যাশেস উইদিন ইট, হয়তো বা কোনো হর্স পা হড়কে পড়েই গেছে পানির ভিতর দিয়ে, হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, তো ওইরকমভাবে কেউ কেউ হয়তো বা আন্দোলন করতে করতে আন্দোলনের মধ্যেই ডুবে গেছে। তাই বলছে দেখো, দ্য হর্স হুপ ব্রেকিং দ্য সারফেস অ্যান্ড কজিং আ স্প্ল্যাশ signifies the horse entering the water and disrupting its calm. This action introduces movement and sound, contrasting with the stillness that might have preceded it. মানে মনে করো জীবনের ধারা বা প্রবাহ যেটা হয়তো বা কেমন ছিল, স্টিল ছিল, স্বাভাবিক ছিল, সেখানে হঠাৎ করে হর্সের মতো একটা বিষয় দৌড়ে এসে
প্রবাহটাকে একদম নষ্ট করে দিল। মানে কি আমাদের আন্দোলনটা আমাদের জীবনের স্বাভাবিক অবস্থানটাকে কি করে তুললো? অস্বাভাবিক করে তুললো, অস্থিতিশীল করে তুললো। এরকমটা বোঝাতে কবি হয়তো এটা ব্যবহার করেছেন। অর্থাৎ in Eastern 1916 years uses these natural images to represent the larger political events of the Eastern Rising. The horse and its action can be seen as a metaphor for the rebels and their actions. তাহলে হর্স এখানে কাকে বোঝাচ্ছে? হর্স দিয়ে বলো তো? বিদ্রোহীদের, তাই তো, যারা বিদ্রোহ করেছে, ওই যে নামগুলো যারা, তাদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ, তারা কি করেছে? হঠাৎ করে বিদ্রোহ তৈরি করার মাধ্যমে আমাদের স্বাভাবিক জীবনধারা গতিবিধি চেঞ্জ করে দিয়েছে। The seemingly small act of a horse entering the water creates a ripple effect, just as the action of the rebels. হ্যাঁ, যে হর্সটা পানিতে পড়ে গেলে পানির যে ছোট ছোট ঢেউ হয়, যে ঢেউটা চারিদিকে ছড়িয়ে পড়ে, হয়তো বা যে স্প্ল্যাশ, সেই স্প্ল্যাশটাও যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, ওইভাবে বিদ্রোহীরা হঠাৎ করে এসে এই বিদ্রোহের সাথে যখন যুক্ত হয়ে গেল, তখন এই বিদ্রোহের প্রভাবটা, হ্যাঁ, রিভিলিয়নটা চারিপাশে ঠিক একইভাবে ছড়িয়ে পড়লো। এবং ছড়িয়ে পড়ার কারণে ওই যে স্রোতের যে প্রবাহটা স্বাভাবিক ছিল, সেটা কি স্বাভাবিক থাকলো বলো তো? মনে করো কোনো একটা ড্রেন দিয়ে পানি বেশ স্বাভাবিকভাবে যাচ্ছিল, হঠাৎ করে তুমি তার মধ্যে ঝাঁপ দিলা, ওই পানি কি স্বাভাবিকভাবে যাবে আর? বলো না স্যার, সরি স্যার। ওইটা সেটা বলছে না, যে জাস্ট দ্য অ্যাকশন অফ দ্য রিভিলস দো ইনিশিয়ালি ডিসরাপ্টেড হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন আইরিশ সোসাইটি অ্যান্ড অ্যাশেজম। তাই বলছে এই যে প্রবাহে কিছুটা ডিসরাপশন হলেও আইরিশ পিপলদের উপর একটা বড় ধরনের প্রভাব পড়েছিল। দেখো এখানে প্রথমে স্টোনের সাথে তুলনা করা হলো। প্রথমে কি স্টোনটা যেমন হঠাৎ করে স্থির অবস্থায় ওই স্ট্রিমের ভিতরে বা চলন্ত পানির মাঝখানে ফেললে যেমন বাধাপ্রাপ্ত হবে, ওইরকমভাবে হঠাৎ করে সবাই একসাথে মিলে একত্রিত হয়ে একটা দল তৈরি করলো, যে দলটা একটা স্টোনের মতো, যে শক্তি দিয়ে, হ্যাঁ, এই যে স্বাভাবিকভাবে যে চলছিল যে বিদ্রোহ, সাপ্রেশন, অপারেশন, এগুলোকে হঠাৎ করে কি করলো? বাধা সৃষ্টি করলো। একইভাবে হর্সের মতো এসে তারা হঠাৎ করে এসে স্ট্রিমের মধ্যে পড়লো। হ্যাঁ, যে স্ট্রিমের পানি, যে প্রবাহ চারিদিকে যেমন ছড়িয়ে পড়ে, তাদের বিদ্রোহটা সেইভাবে চারিপাশে ছড়িয়ে পড়লো। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে দ্য লং লেগ মুর হেন্স ডাইভ। এবার বলতেছে কি, ঘোড়া থেকে আসলো কি? লং লেগড মুর হেন্স। সেও মনে করো ঝর্ণার মধ্যে হঠাৎ করে ডুব দিল। তাহলে বড় একটা মোরগ, হ্যাঁ, মুর হেন্স দেখতে কেমন দেখি তো? দেখি, এই যে এই মনে করো একটা হেন, হ্যাঁ, হঠাৎ করে পানির ভিতরে মনে করো ঝাঁপ দিল, তাহলে পানি কি স্থির থাকবে বলো? না স্যার, না স্যার। হ্যাঁ, এই যে দেখো স্রোত বইছে না, পানির যে স্রোত বইছে, এটা যেহেতু ওই মুরেই থাকে, হ্যাঁ, মুর হেন্স মানে যেখানে জলবদ্ধতা থাকে। জলবদ্ধতা কি ছিল? স্থির ছিল একসময়। দেখো স্থির জলবদ্ধতা, হ্যাঁ, হঠাৎ করে যদি একটা এরকম হেন বা মুরগি হঠাৎ করে উপরে ঝাঁপ দেয়, তাহলে ওই স্থিরতা কিন্তু এলোমেলো হয়ে যায় না, সেখানেও একটা রিপলিং ইফেক্ট থাকে। ঠিক ওইরকমভাবে একটা মুর হেনের মতো, যেমন স্টিমের মধ্যে ঝাঁপ দিলে যেমন হয়, অ্যান্ড হেন্স টু মুর কক্স কল মিনিট বাই মিনিট দে লিভ। হ্যাঁ, তারাও স্বাভাবিকভাবে কি তাদের স্বাভাবিক জীবনযাত্রা মিনিট বাই মিনিট তারা বসবাস করে যাচ্ছে, কিন্তু একটা ইফেক্ট তো অবশ্যই পড়েছে পানির উপরে। দ্য স্টোন ইন দ্য মিডস্ট অফ অল। আর এই যে এখানে স্টোনের কথা বলা হলো, এখানে ঘোড়ার কথা বলা হলো, এখানে মুরগির কথা বলা হলো, কিন্তু সব কিছু চেঞ্জ হলেও কোন জিনিসটা আর চেঞ্জ হবে না বলো? কোন জিনিসটার কোনো পরিবর্তন হবে না? ঘোড়া তো পানির ভিতরে পড়লে কি ঘোড়া উঠে আসবে না আবার বলো তো? পানি থেকে ঘোড়া উঠে আসছে, কিছুটা ইফেক্ট সে ফেলেছিল পানির ভিতরে পড়ে যাওয়ার কারণে, কিন্তু পরবর্তীতে কি সে যখন উঠে আসলো পানির অবস্থা থেকে, স্টিম থেকে, তখন আবার স্টিম স্বাভাবিক হয়ে গেল। একইভাবে মুর হেন্স, যেটা হঠাৎ করে ওর ভিতরে ঝাঁপ দিল, পানির ভিতরে একটা ইফেক্ট ফেললো, আবার যখন সে সরে গেল আবার সব কিছু বলতে। কিন্তু স্টোন কি না সরালে সে সরবে বলো? স্টোন কি সরবে? হ্যাঁ, সরবে না, তাই না? তার কোনো পরিবর্তন হবে না। ঠিক স্টোনটা হচ্ছে সেই ইফেক্ট, যে ইফেক্টটার কোনো পরিবর্তন আর কখনোই হয়নি। হয়তো মানুষগুলো মারা গেছে, হর্স মানে কি ওই মানুষগুলো না, যারা হঠাৎ করে এসেছিল, তারা চলে গেছে, কিন্তু তারা যেটা সৃষ্টি করে গেল, যে ইফেক্টটা দিয়ে গেল, যে বিদ্রোহটা দিয়ে গেল, হ্যাঁ, যে রিবিলিয়নটা করলো,
সে রিভিলিয়নটা কি চেঞ্জ সেকেন্ডে হলো? আসে না। এটা কি চেঞ্জ হলো নাকি স্থায়ীভাবে থেকে গেল এটা? হ্যাঁ, এটা কি কোনো চেঞ্জ হবে? স্থায়ী হবে। হ্যাঁ, এলো তোমার কথা বোঝা গেল না গো, আবার বলো। কেউ কিছু বলতে চেয়েছিলা? কেউ কিছু বলতে চাইছিলা? আমরা কথা শুনতেছি না। কি শুনতে পাচ্ছ না? অনেকটা শুনি নাই। কোথা থেকে শুনতে পাওনি? কি শোনা যায় আমার কথা? স্যার ওই যে কোনটা চেঞ্জ হবে কোনটা চেঞ্জ হবে না স্যার, এখন শোনা যায় স্যার। মানে অনেকগুলো কথা শুনতে পাওনি আমার অনেকক্ষণ? স্যার ওইটুকু শুনছিলাম যে হর্স পানি থেকে উঠতে পারবে, আবার স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারবে, এরপর থেকে স্যার বাস। আচ্ছা, কিন্তু যে স্টোনের কথা বলা এই জন্য বলছি না যে দ্য স্টোনস, তাহলে দ্য স্টোন ইজ দ্য মিডস্ট অফ অল, মানে কি এই যে 3-4টা কথা বলা হলো এর ভিতরে স্থিরকে, এখানে হর্সের কথা বলা হলো, স্টোনের কথা বলা হলো, লং লেগ মুর হেন্সের কথা বলা হলো, তাই তো? সবাই কিন্তু ওই ঝর্ণার বা স্ট্রিমের পানিতে কি একটা ইফেক্ট তৈরি করেছে, তাই না? সবাই গিয়ে একটা স্থির অবস্থান থেকে সেটাকে উত্তাল করে ফেলেছে, কিন্তু তার ভিতরে সবচেয়ে স্থিরতা অর্জন করলো কে? কে অপরিবর্তিতশীল থাকলো? স্টোনটা। আরে স্টোনটা কোনটা? স্টোন মানে ওই মানুষগুলো নাকি ওই মানুষদের সৃষ্টি করা বিদ্রোহটা? কোনটা? মানুষের সৃষ্টি করে বিদ্রোহটা। হ্যাঁ, যে মানুষ তো মারা যেতে পারে, মারা গেছে, হয়তো হত্যা করেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এক্সিকিউশন করা হয়েছে, কিন্তু সব কিছু পরিবর্তন হলো, কিন্তু ওই যে বিদ্রোহটা যে করা হয়েছিল সেটা এখনও থেকে গেছে। যেমন 1952 সালের যে ভাষা আন্দোলন, মানুষগুলো হয়তো বা নেই, মারা গেছে, তাই না? কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনের যে প্রভাবটা, সেই নামে যে একটা জিনিস সৃষ্টি হয়েছিল ভাষা আন্দোলন নামে, সেটা কি শেষ হয়ে গেছে না এখনো আছে? আছে স্যার, এখনো আছে। তার মানে এই ইফেক্টটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে সবসময় প্রভাবিত করতেই থাকবে। কি কথা বোঝা গেল? জি স্যার। এই পর্যন্ত সমস্যা আছে বুঝতে? এই পর্যন্ত না স্যার। না স্যার। আচ্ছা, দেখো এখানে বলছে, হ্যাঁ, ইন অর্ডার টু এমফাসাইজ দ্য আনচেঞ্জিং নেচার অফ দ্য রিভিলস Yeats goes through a variety of images. He speaks on the rating blips and the tumbling clouds. These are things that do change, they contrast in the reveal's heart. হ্যাঁ, মানে সব কিছু চেঞ্জ হয়, মিনিট বাই মিনিট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কিন্তু তাদের যে বিদ্রোহ, তাদের যে বিদ্রোহের যে ইফেক্ট, সেটা স্টোন হয়ে স্থির অবস্থায় রয়ে গেছে, আনচেঞ্জড। এর বলছে কি, টু লং আ স্যাক্রিফাইস ক্যান মেক আ স্টোন অফ দ্য হার্ট। বলছে মানুষ যখন স্যাক্রিফাইস করতে থাকে, একসময় স্যাক্রিফাইস করতে মানুষের হৃদয়টাই স্টোনে পরিণত হয়ে যায়। কতদিন আর স্যাক্রিফাইস করা যায়? হ্যাঁ, তবে যে টু লং আর স্যাক্রিফাইস, দীর্ঘ স্যাক্রিফাইস মানুষের হৃদয়কে কি স্বাভাবিক রাখতে পারে? বলো, নিশ্চয়ই স্বাভাবিক রাখতে পারে না, তাই না? তখন কি করে? এটা মানুষের হৃদয়কে স্টোন করে ফেলে, শক্ত করে ফেলে, হ্যাঁ, হার্টটাকে শক্ত করে ফেলে, হ্যাঁ, আন্তরিক আর রাখে না। ও হোয়েন মেড সাফাইস, কিন্তু কতটুকু স্যাক্রিফাইস করলে পারে, কতখানি স্যাক্রিফাইস করলে পারে সেই স্যাক্রিফাইসের একটা শেষ হবে? হ্যাঁ, কখন এনাফ স্যাক্রিফাইস করা যাবে? হ্যাঁ, কতটুকু স্যাক্রিফাইস আমরা করলে আমাদের লক্ষ্যের বিষয়টা আমরা পাবো? আমরা কি জানি? বলো, যে কতখানি স্যাক্রিফাইস করলে আমরা আমাদের মানে যে জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষিত সেটা আমরা পাবো? এটা কি আমরা বলতে পারবো? বলো, আমরা পরিশ্রম করেই যাচ্ছি কিন্তু আমরা বলতে পারবো না। সুতরাং দ্যাট ইজ হেভেন্স পার্ট। কতটুকু দরকার, কতটুকু এনাফ, সাফাইস মানে কি এনাফ, সেটুকু বোঝার দরকার হচ্ছে হেভেনের। আওয়ার পার্ট টু মারমার নেম আপন নেম, আর আমাদের কাজ হচ্ছে জাস্ট স্মরণ করা, রিমেম্বার করা। মারমার মানে রিমেম্বার করা, নেম আপন নেম, কাদের নাম? ওই যারা আমাদের জন্য স্যাক্রিফাইস করে গেছে। আমরা আর কি করতে পারি?
আমরা শুধুমাত্র ওই নামগুলো স্মরণই করতে পারি, তাদের প্রতি একটু শ্রদ্ধা করতে পারি, একটু ভক্তি দেখাতে পারি, তাদেরকে ভালোবাসা, তাদের প্রশংসা করতে পারি। কিন্তু বাকি যেটা পাওয়ার, যার জন্য স্যাক্রিফাইস করা হয়েছে, কতটুকু স্যাক্রিফাইস করলে ওটা পাওয়া যেত যেটা আমরা পাইলাম না। ওই যে ওরা কি স্টার রাইজিং হলো, কিন্তু সেই রাইজিং কি সফল হয়েছিল বলো তো? না স্যার, সফল হয়নি, না স্যার। সফল হয়নি। অতএব এটা হচ্ছে হেভেন্সের পার্ট, এটা স্বর্গের ব্যাপার। স্বর্গ কখন আমাদের দাবি পূরণ করবে কি করবে না সেটা আমরা বলতে পারি না, কিন্তু আমাদের কাজ হচ্ছে একদল স্যাক্রিফাইস করবে, আর এক দল হয়তো বা আমরা যারা বেঁচে থাকবো তাদের কাজ হচ্ছে তাদের নাম স্মরণ করে তাদেরকে শ্রদ্ধা দেখানো, এছাড়া আমাদের আর কিছু করার নেই। ঠিক যেমন করে অ্যাজ আ মাদার নেমস আর চাইল্ড হোয়েন স্লিপ অ্যাট লাস্ট হ্যাজ কাম অন লিমস দ্যাট হ্যাড রান ওয়াইল্ড। হ্যাঁ, যেমন করে একজন মা তার সন্তানকে ঘুম পাড়ায়, ঠিক কেমন যে ছেলেটা কিছুক্ষণ আগেই একদম উন্মাদের মতো দৌড়ে বেড়াচ্ছিল, দেখো এই যে বলছে দ্যাট হ্যাড রান ওয়াইল্ড, যেটা যে বাচ্চাটা, হ্যাঁ, যে বাচ্চার শরীর দিয়ে, হ্যাঁ, হাত পা দিয়ে ছুটে বেড়াচ্ছিল, সেই যখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো, তখন তার মায়ের আর কাজ কি? শুধুমাত্র তার হয়তো নাম ধরে ডাকা। তা বলছে অ্যাজ আ মাদার নেমস আর চাইল্ড হোয়েন স্লিপ অ্যাট লাস্ট হ্যাজ কাম অন লিমস দ্যাট হ্যাড রান ওয়াইল্ড। যখন একজন শিশুর শরীরের উপরে ঘুম এসে যায়, সে ঘুমিয়ে পড়ে, তখন তার মায়ের আর কিছুই করার থাকে না, শুধুমাত্র তার নাম ধরে একটু ডাকা বা ছেলেকে একটু আদর করে দেওয়া, কারণ সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তা আমাদেরও কাজ কি? বিদ্রোহ হয়েছিল, তারা খুব দৌড়াদৌড়ি করেছিল, তারা খুব আন্দোলন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি ব্রিটিশ সরকারের, হ্যাঁ, দমন পীড়নের অধীনে তারা হয়তো এই শিশুর মতো কি হয়েছে, ঘুমিয়ে পড়েছে। এখন তারা যখন ঘুমিয়ে পড়েছে, তাদের কি আর ডেকে তোলার দরকার আছে? নাকি তাদের নামটুকু নিয়ে আমরা একটু শুধুমাত্র স্মরণ করতে পারি? এছাড়া কি আর আমাদের কিছু করার আছে বলো? আর না, কিছু স্যার। করার নেই। না স্যার। সুতরাং হোয়াট ইজ ইট বাট নাইট ফল, তাহলে কি রাত এসে গেছে? বলছে হোয়াট ইজ ইট বাট নাইট ফল, তাহলে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তাহলে কি রাত এসে গেছে যে তাই বলে সন্তান ঘুমিয়ে পড়েছে? না, সন্তান তো দিনেও ঘুমাতে পারে। তাই বলছে যে ঘুম মানে কি রাত? তখন কই বলছে নো নো নট নাইট বাট ডেথ। বলছে আমি যে ঘুমের কথা বলছি, এই ঘুমটা রাতের ঘুম নয়। এটা কিসের ঘুম বলো? মৃত্যুর ঘুম। হ্যাঁ, তাহলে আমি এই মায়ের বাচ্চা ছেলের ঘুমের কথা বলছি না, আমি বলছি রাতের ঘুমের কথা বলছি না, আমি বলছি মৃত্যুর মাধ্যমে আসা সেই চিরস্থায়ী ঘুমের কথা। তখন বলছে ওয়াজ ইট নিডলেস ডেথ আফটার অল, আসলে কি এই যে মৃত্যুটা যে ঘটলো, এটা কি আসলেই অপ্রয়োজনীয় ছিল না? এটা কি সত্যি দরকার ছিল যে এতগুলো মানুষকে হত্যা করতে হবে বলো? ফর ইংল্যান্ড মে কিপ ফেথ ফর অল দ্যাট ইজ ডান অ্যান্ড সেইড, কারণ এই যে মানুষগুলো যা বলেছে, তারা যা করেছে, ইংল্যান্ড তো চাইলে তাদের উপরে বিশ্বাস রাখতে পারতো, তাই নাকি? বিশ্বাস রেখে তাদেরকে কি স্বাধীনতা দিয়ে যেতে পারতো না? খুবই দরকার ছিল যে তাদেরকে ধরে রাখতেই হবে বলো? দিয়ে দিলে কি হতো? না স্যার। হ্যাঁ, এই যে ইংল্যান্ড ভারত উপমহাদেশে, হ্যাঁ, এত কিছু করলো, দমন পীড়ন চালালো, আফ্রিকাতে দমন পীড়ন চালালো, কেন? কি দরকার ছিল এগুলো? সত্যি কি দরকার ছিল? আসলে তো এগুলো অপ্রয়োজনীয় ছিল। ইংল্যান্ড চাইলে কি তাদের উপর বিশ্বাস করে তাদের দেশটা তাদের উপরে তুলে দিতে পারতো না? বলছে ফর ইংল্যান্ড মে কিপ ফেথ ফর অল দ্যাট ইজ ডান অ্যান্ড সেইড, কিন্তু তা তো করেনি, দমন পীড়ন চালালো। হ্যাঁ, উই নো দেয়ার ড্রিম, আমরা তো তাদের স্বপ্নের কথা জানি। এনাফ টু নো দে ড্রিমড অ্যান্ড আর ডেড, আমরা জানি যে তারা স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণের জন্য তারা মৃত্যুবরণও করলো। অ্যান্ড হোয়াট ইফ এক্সেস অফ লাভ বিল্ডার দেম টিল দে ডাইড। হ্যাঁ, হতে পারে যে তারা তাদের দেশের প্রতি তাদের এত বেশি ভালোবাসা ছিল, তাদের ভালোবাসা এত এক্সেস ছিল যে তারা পুরো হতবাক হয়ে গেছিল, একমাত্র মৃত্যুই সেই এক্সেস অফ লাভকে হয়তো শেষ করতে পেরেছিল। মানে কি, দেশের প্রতি ভালোবাসা তাদেরকে হতবাক করেছিল, তাই তো? এই জন্য তারা শেষ পর্যন্ত কী করলো, সেই বিদ্রোহ চালিয়ে গেল যতক্ষণ না তারা মারা পড়লো, মানে তাদের হত্যা করা হলো। তাহলে দেশকে এত বেশি ভালোবাসে যে তারা মৃত্যুকেও বরণ করে নিতে কিছু মনে করেনি। সুতরাং আই রাইট ইট আউট ইন আ ভার্স, সুতরাং এই ভার্সের মাধ্যমে আমি এখন তাদেরকে স্মরণ করে রাখছি। ম্যাকডোনা, ম্যাকব্রাইড, কনেলি অ্যান্ড পিয়ার্স, নাও অ্যান্ড ইন টাইম টু বি।
এখন এবং ভবিষ্যতেও তারা এমনই থাকবে। কেমন থাকবে? হোয়ার এভার গ্রিন ইজ অন অল চেঞ্জ আটারলি আর টেরিবল বিউটি ইজ বর্ন। মানে কি, এই যে যখনই দেখো হোয়ার এভার গ্রিন ইজ অন মানে কি, এই গ্রিন বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? আয়ারল্যান্ডকে বোঝাচ্ছে। হ্যাঁ, আয়ারল্যান্ডকে বোঝাচ্ছে, অথবা তার দেখো আয়ারল্যান্ডের আমরা একটু ফ্ল্যাগ দেখি। হ্যাঁ, এখন সেটা এই যে গ্রিন আছে না, এখানে গ্রিন দেখো, এই যে আয়ারল্যান্ডের ফ্ল্যাগ, বুঝতে পারছো? এই যে গ্রিনিশ আছে না, হোয়াইট আছে, আরও আছে, কিন্তু এই গ্রিনটা তখন প্রতীক হয়ে গেছিল তাদের। হ্যাঁ, গ্রিনিশ প্রতীক মানে কি, এই দেশের ফ্ল্যাগ যতক্ষণ পর্যন্ত উড়বে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত গ্রিন পোশাক, স্বাধীনতার একটা পোশাক, মানে একটা ইয়ে হয়ে গেছিলো, একটা সিম্বল হয়ে গেছিলো, এটা যতক্ষণ পর্যন্ত ওন করা হবে তখনই কাদের নাম মনে আসবে বলো? মানে বাংলাদেশের পতাকা যতক্ষণ উড়বে ততক্ষণ কাদের নাম আসবে বলো? আমরা কাদের নাম নিয়ে আসবো? স্যার মুক্তিযোদ্ধাদের। হ্যাঁ, আমাদের মুক্তিযোদ্ধাদের। হ্যাঁ, ভাষা বাংলা যতক্ষণ বলবো, এই বাংলা ভাষা যতক্ষণ আমাদের মুখে থাকবে, কাদের কথা থাকবে বলো? রফিক জাব্বার। হ্যাঁ, রফিক জাব্বারের কথা থাকবে। তাই বলছে দেখো, দ্য লাইন্স নাও অ্যান্ড ইন টাইম টু বি হোয়ার এভার গ্রিন ইজ অন ফ্রম WBS poem Easter 1916 mean that the memory of the Irish rebels and their actions in the Easter Rising, দেখো, হ্যাঁ, will endure as long as the green, দেখো, color green, a symbol of Ireland, is associated with the nation. Essentially, the poem asserts that the sacrifice of the rebels will be remembered and honored throughout Irish history. মানে যতদিন আয়ারল্যান্ড থাকবে ততদিন তাদেরকে কি করা হবে? মনে করা হবে, তাই না? তাহলে গ্রিন ইজ দ্য ট্রেডিশনাল কালার অফ আয়ারল্যান্ড, অফেন অ্যাসোসিয়েটেড উইথ আইরিশ ন্যাশনালিজম অ্যান্ড প্যাট্রিয়টিজমের সাথে রিলেটেড, সিম্বল করছে। সুতরাং ইন দ্য পোয়েম ইয়েটস ইউজেস দিস লাইন টু কনভে দ্যাট দ্য মেমোরি অফ দ্য রিবেলস ইনক্লুডিং ম্যাকডোনা, ম্যাকব্রাইড, কনলি, পেয়ার্স উইল বি ইটারনালি লিঙ্কড উইথ আয়ারল্যান্ড and its national identity. The poem suggests that their actions, though controversial, have fundamentally and irrevocably changed Ireland. চেঞ্জ করে দিয়েছে। তাহলে এটা এখানে বোঝানো হলো, দেখো, তাই বলছে নাও অ্যান্ড ইন টাইম টু বি। টাইম টু বি মানে ভবিষ্যতে, যখন, মানে ভবিষ্যতেও, এখন এবং ভবিষ্যতেও, হোয়ার এভার গ্রিন ইজ অন, ততক্ষণ পর্যন্ত কী করা হবে? এই তাদের কথা আমাদের স্মরণে থাকবে না। অ্যান্ড আর চেঞ্জ আটারলি, আর যে মানুষগুলো হঠাৎ করে তাদের খুবই কমন লাইফ থেকে পুরো চেঞ্জ হয়ে একটা কি হলো, আর টেরিবল বিউটি ইজ বর্ন হয়ে গেল না? এই লাইনটা কি বারবার আছে না? আর টেরিবল বিউটি ইজ বর্ন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, দেখো, বলছে দিস লাইন reflects a complex reaction to the Easter Rising in Ireland. It signifies that the events of the rebellion have irrevocably altered the landscape both physically and metaphorically, leaving behind a sense of both horror and profound, if unsettling beauty. But the part emphasizes the profound and irreversible nature of the transformation brought about by Easter Rising. The rebellion was a pivotal moment that shattered the existing order. যেটা চলছিল, যে অবস্থান ছিল সেটাকে পুরো চেঞ্জ করে দিল, অ্যান্ড ইনিশিয়েটেড আ নিউ এরা ইন আইরিশ হিস্ট্রি। A terrible beauty is born. This is the more nuanced and paradoxical part of the line. It acknowledges the violence, bloodshed. তাহলে টেরিবল মানে কি? ওই যে ভায়োলেন্স, ব্লাডশেড, লস অফ লাইফ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আপরাইজিং। আবার বিউটিটা কি হচ্ছে? However, it also suggests a sense of admiration for the rebels' courage, dedication and the dream of Irish independence that fueled their actions. অতএব the beauty lies in the potential for a transformed Ireland, even if achieved through such tragic means. তাহলে আমরা এই যে আজকে স্বাধীন, আমাদেরও কি এটা কি আর টেরিবল বিউটি না আমাদের বাংলাদেশ? এমনি অর্জন করেছি, এমনি অর্জন নিশ্চয়ই করেছি। এটারও একটা কি, একটা টেরিবল বিউটি যেটা আমরা অর্জন করেছি। ওকে, অতএব দেখো, এটাকে অক্সিমোরন বলা হয়, যেখানে কি থাকে, সিমিলার, হ্যাঁ, মানে বিপরীতমুখী শব্দ থাকে। দেখো, একটা লিটারি টার্মস একটু খেয়াল রেখো। দেখো, a figure of speech that combines contradictory or opposite terms in a brief phrase.
যেমন এখানে আমরা দেখেছি কিছু উদাহরণ দিয়েছে কিছু। হ্যাঁ দেখো, আ লাভিং হেট, লাভ এবং হেট কি একসাথে হতে পারে? আ লাভিং হেট, দেখো। তার বলছে ডিফিনিং সাইলেন্স, হ্যাঁ সাইলেন্স কিন্তু কান কালা লেগে যাচ্ছে, মানে তালা হয়ে যাচ্ছে, কান মানে একদম বধির হয়ে যাচ্ছে এরকম, হ্যাঁ। তারপর হচ্ছে লিভিং ডেথ, কি বিপরীতমুখী কথা না এগুলো? পার্টিং ইজ সাস সুইট সরো, সুইট সরো, ওপেন সিক্রেট, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ওপেন সিক্রেট, হ্যাঁ। ওপেন সিক্রেট মানে কি বলো তো? ওপেন সিক্রেট কি? সবাই জানে, হ্যাঁ সর্বজন বিদিত গোপন কথা, হ্যাঁ সবাই জানে কিন্তু কেউ প্রকাশ্যে এটা বলে না, এটা হচ্ছে ওপেন সিক্রেট। তাহলে ওপেন আবার সিক্রেট কিভাবে থাকে? হ্যাঁ তাই বলছে, হ্যাঁ ডিফিনিং সাইলেন্স, কনসাসলি আনকনসাস। কনসাসলি আনকনসাস মানে কি বলো? বুঝো না বুঝার বান করে, মানে জেনে শুনে অসতর্ক হওয়া, হ্যাঁ মানে অসাবধান হওয়া, মানে বুঝে শুনে অসাবধান, হ্যাঁ যে সে জানে যে আমি অসাবধান হচ্ছি, হ্যাঁ আনকনসাস হচ্ছি জেনে শুনে, এরকম আর কি। তো এই হলো মোটামুটি কবিতাটা। কি সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখো যদি আমরা একটু সামারিটুকু দেখি, একটু কি বলছে দেখো। ইস্টার 1916 পরে আমি দেখছি না, is a powerful and emotional poem written by, তুমি বলে দাও যে ক্লাসে আছে, years to reflect on the Easter Rising, a rebellion that took place in Dublin, এত এটা তো জানো। স্টেঞ্জ ওয়াইজ পড়ি দেখো, অর্ডিনারি পিপল বিকাম হিরোজ, হ্যাঁ প্রথমে দেখানো হয়েছে তাদের জীবনধারা কেমন অর্ডিনারি ছিল, হ্যাঁ। তারপর years begin by describing how he used to meet some of the rebels in daily life, people he chatted with, laughed at and didn't take very seriously, but now after the rising he realizes that those people have been changed forever by their sex, by the terrible beauties born, হ্যাঁ they are no longer ordinary, they have become part of history. কারা কারা ট্রান্সফর্ম হলো? এই যে কাউন্টেস মার্কেভিক্স, হ্যাঁ প্যাট্রিক পিয়ার্স, থমাস ম্যাকডোনা, আর রাইটার জেমস ক্লোনি, সোশ্যালিস্ট লিডার, সবাই কি করেছে? তাদের নিজস্ব জায়গাতে যা ছিল তার থেকে পুরোটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? সবাই ছিল কমন পিপল, হ্যাঁ তাদের নিজস্ব কিছু পেশাগত ব্যাপার ছিল, কেউ স্কুল টিচার ছিল, কেউ লিডার ছিল, তাই না? কিন্তু তারা কি হলো? তারা মানে হিরোইজম দেখালো এবং হিরোতে রূপান্তরিত হলো। সবচেয়ে এই থার্ড স্টেঞ্জটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে কি বলা হয়েছে সেটা। Yet compares their unchanging commitment to a stone placed in a flowing stream. The world around them changes like the stream water and the birds in the air, but their purpose remains firm, fixed and eternal. This metaphor shows how their sacrifice has become a permanent part of, দেখো এই যে স্টোন মানে কি, স্টোন দিয়ে কি পাচ্ছে? তাদের স্যাক্রিফাইস বা তারা যেটা সৃষ্টি করে গেল নাকি, সেটা যে কিভাবে পার্মানেন্ট হয়ে গেল, সেটা যে আনচেঞ্জেবল হয়ে গেল, সেটা এখানে বোঝানো হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর হচ্ছে ইন দ্য ফাইনাল স্টেঞ্জা ইয়েটস রিসাইটস দ্য নেম অফ দ্য মার্টার্স, এখানে তো নামগুলো বলা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, একটু দয়া করে তোমরা বাকি যে বিষয়গুলো আছে স্ট্রাকচার, টোন, অ্যানালাইসিস, এগুলো একটু ভালো করে দেখে নিবা, হ্যাঁ ওকে। আমাদের নেক্সট কবিতা আছে কি? দুটা কবিতা আছে, আগামী দিন হয়তো দুটা কবিতা আমরা শেষ করে ফেলতে পারবো, আজকে আর শুরু করবো না কারণ কিছুটা ছোট। যেমন হচ্ছে দ্য সেকেন্ড কামিং, এটা বেশি বড় না, খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা, হ্যাঁ খুবই মানে চমৎকার একটা কবিতা, যেটা আমাদের বর্তমানের সাথে পুরো মিলে যাবে। দেখো ছোট, হ্যাঁ বেশি বড় না, দুইটা স্টেঞ্জা, দুটা তিন চারটা আছে ছোট ছোট, সরি। তারপর হচ্ছে আরেকটা কি যেন দেখলাম, সেলিং টু বাইজেন্টিয়াম। হ্যাঁ বাইজেন্টিয়াম, এখানে তো এই দুটো আগামী দিন আমরা শেষ করব, ঠিক আছে? তাহলে যেগুলো পড়ানো হচ্ছে একটু ভালো করে পড়ে ফেলবে কিন্তু সবাই। আচ্ছা, এই কবিতা নিয়ে কারণ কোনো কথা আছে? ঠিক আছে স্যার।
সরি, কারো কোনো সমস্যা আছে বুঝতে কোনো কিছু? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, তো একটু পড়ে ফেলো। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই একটু নিয়মিত ক্লাস করো। তো সবাই ভালো থাকো, আজকে তাহলে এই পর্যন্ত রাখি। ওকে, বাই। জি স্যার স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম। সুন্দর একটু ক্লাস করার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড নাইট।